একদিনে রেকর্ড ৭৮৬ জনের দেহে করোনা শনাক্ত। একজনের মৃত্যুতে মোট মৃত ১৮৩ জন, সুস্থ ১৯৩। জীবন জীবিকার সঙ্গে সমন্বয় করতেই হবে বললেন মন্ত্রী। করোনার কারণে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে অনেক প্রতিষ্ঠান। মধ্যবিত্তের অর্থকষ্ট চরমে। স্যালারি ওইভাবে আমরা আসলে পাই নাই, খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। বেশিরভাগ কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় ভোগান্তি। পর্যাপ্ত ব্যবস্থা থাকার দাবি কর্তৃপক্ষের, মজুদের পরামর্শ বিশেষজ্ঞের। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের প্রায় 90% ধান কাটা শেষ, চলছে মাড়াই ও ঘরে তোলার কাজ। কৃষি বাজার চালু রাখতে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রী। এবং তাবলিগ জামাতের বেশে থাকা 17 জঙ্গিকে রাজধানী থেকে গ্রেপ্তার। সৌদি আরব যাওয়ার জন্য 1 মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়ে তারা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে 24 ঘন্টায় রেকর্ড 786 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,929 জনে। এছাড়া আরও একজনের মৃত্যুতে মোট মৃত 183 জন, সুস্থ হয়েছেন 193 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরে সতর্ক করা হয়, স্বাস্থ্যবিধি না মানলে কঠিন হবে সংক্রমণের গতি কমানো। দেশে করোনা সংক্রমণের 59তম দিনে এসে নতুন রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য বুলেটিনে মঙ্গলবার জানানো হয়, দেশের 33 ল্যাবে সবশেষ 24 ঘন্টায় 5,711 জনের নমুনা পরীক্ষায় নতুন করে কোভিড-19 শনাক্ত হয়েছেন রেকর্ড 786 জন। আর 24 ঘন্টায় মৃত্যু হয়েছে এক তরুণের। বুলেটিনে আবারও সবাইকে সতর্ক করে বলা হয়, সংক্রমণের ঊর্ধ্বমুখী হ্রাস টানতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্ব, এটা বজায় রাখবেন। আমরা 3 ফুট বলছি, কিন্তু এটা যদি আরো বেশি হয় ভালো। সর্দি কাশি হলে হটলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাড়ানো হচ্ছে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষার পরিসর। কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, এই দুটি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারবো। বুলেটিনে জানানো হয়, সারা দেশে বর্তমানে আইসোলেশন শয্যা প্রস্তুত 8,594, আর আইসিইউ আছে 329টি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করবেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা শুরুতে জানাবো, গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে 5,711 জনের, এবং এদের মধ্যে করোনা শনাক্ত করা গেছে 786 জনের, এবং এটি কিন্তু আজকে বাংলাদেশের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টা বাংলাদেশে মারা গিয়েছেন মাত্র একজন, তিনি একজন পুরুষ, তার বয়স 21 থেকে 30 বছরের মধ্যে, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 183 জনের। গত 24 ঘন্টায় মোট সুস্থ হয়েছেন 193 জন, এবং এ নিয়ে দেশে মোট সুস্থ হলো 1,403 জন। আমরা এরপরে একটু জানতে চাইবো যে বিভাগ ভিত্তিক যে আক্রান্তের হার, শুধুমাত্র ঢাকা বিভাগে 100%-এর মধ্যে 83.31% আক্রান্ত হয়েছে ঢাকায়, এবং ঢাকাতেই মারা গিয়েছে এ পর্যন্ত 153 জন। এরপরেই যে অবস্থান রয়েছে চট্টগ্রাম, সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4.43%, এবং চট্টগ্রামে মারা গিয়েছে এখন পর্যন্ত 10 জন, এবং ময়মনসিংহে এখন পর্যন্ত মারা গিয়েছে 6 জন। বরিশালেও আক্রান্তের সংখ্যা কম, 1.56%, সেখানে মারা গিয়েছে 2 জন, এবং এখন পর্যন্ত সবচেয়ে কম শনাক্ত হয়েছে রোগী, সেটি হলো রাজশাহী বিভাগে 1.38%। তবে সেখানে কিন্তু এখন পর্যন্ত মোট 4 জন মারা গিয়েছে। 59তম দিনে এসে বিশ্বের যেসব দেশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তাদের অবস্থানটা কোথায় ছিল, আমরা একটু সেটি দেখাতে চাই। 59তম দিনে এসে ইতালিতে কিন্তু শুধুমাত্র শনাক্তই ছিল 1,10,574 জন, এবং সেখানে মারা গিয়েছিল 13,155 জন। এটা কিন্তু অনেক পার্থক্য। যুক্তরাষ্ট্রে কিন্তু আক্রান্ত ছিল আজকের 59তম দিনে এসে 13,898 জনে, এবং সেখানে মারা গিয়েছিল 239 জন। একইভাবে ব্রিটেনে
29,000-এরও বেশি আক্রান্ত হয়েছিল, সেখানে মারা গিয়েছিল প্রায় 3100। এবং সর্বশেষ স্পেনেও কিন্তু প্রায় 57,786 জন শুধুমাত্র আক্রান্তই ছিল 59তম দিনে এসে। সেক্ষেত্রে সেখানে মারা গিয়েছিল 4,365 জন। তবে এই যে আক্রান্তের সংখ্যা, যেটি কিনা গত 7-8 দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটি কমাতে হলে কিংবা মৃতের সংখ্যা কমাতে হলে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবারই বলছে যে স্বাস্থ্য বিধি মানতে হবে এবং অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে। তো এই ছিল আজকের স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণে। জীবন ও জীবিকা টিকিয়ে রাখার স্বার্থে শিল্প কারখানা ও দোকানপাট খোলা হলেও এ কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞরা শিগগিরই সরকারকে প্রস্তাবনা দেবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 11,000 ছুঁই। এরই মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার পাশাপাশি সীমিত পরিসরে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা এসেছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির বৈঠকে উঠে আসে বিধিনিষেধ শিথিলের বিষয়টি। এই ধরনের কথাই বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, শিল্প কারখানা এবং দোকানপাট খুলে দেওয়ায় আক্রান্ত বাড়ার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে শিগগিরই সরকারকে একটি প্রস্তাবনা দেয়া হবে। সংক্রমণটা কিছু বাড়ছে, আমরা গত 8-10 দিনে দেখেছি 400-500 করে, এখন 600 ছাড়িয়ে গেছে, এখন 700। যেহেতু কিনা স্বাভাবিকভাবে এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। পরীক্ষা সংখ্যা ও স্থান বাড়ানোর কথাও জানান তিনি। 6,000-এর মতো এখন টেস্টিং করতে পারছে, ওনাদের পরামর্শ এটা আরও বাড়াতে হবে এবং রিপোর্ট দেওয়ার সময়টা কমাতে হবে। এই বিষয়টি আমরা গ্রহণ করেছি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওখানে অনেক লোক আসে আরও বেশি করে, কাজেই সেই টেস্টিং ক্যাপাসিটিটা আমাদেরকে আরও বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন। এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ফোকাল পয়েন্ট সৃষ্টি করে বিশেষজ্ঞ ও পরামর্শ কমিটির সব প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। এই বিষয়টি তুলে ধরে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে মধ্যবিত্ত অনেক বেসরকারি প্রতিষ্ঠানই বাধ্যতামূলক বিনা বেতনে ছুটিতে পাঠানোয় আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। সরকারের আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে বেতন পরিশোধে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদের রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়ার বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আরিফ হোসেন বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। বেতন সাকুল্যে 20,000 টাকা। তবে দেশ জুড়ে অঘোষিত লকডাউন পরিস্থিতিতে বেতন বন্ধ থাকায় বিপাকে এই মধ্যবিত্ত চাকরিজীবী। খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি, এখানে থাকছি, কোনো রকম বাজার টাজার করে খাচ্ছি। শুধু আরিফই না, করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির এই সময়ে তার মতো নির্ধারিত আয়ের অনেকেরই বন্ধ উপার্জনের পথ। সরকার যে প্রণোদনা দিয়েছে, এই প্রণোদনার মাধ্যমে আমাদেরকে লে অফ ঘোষণা না করা হোক। অফিস বন্ধ থাকা অবস্থায় বেতন হবে না। মালিক কর্তৃপক্ষ তো কোনো উদ্যোগ নিচ্ছে না। শুধু সাধারণ চাকরিজীবী নয়, এ তালিকায় রয়েছে স্বাস্থ্যকর্মীরাও। বেসরকারি অনেক হাসপাতাল নার্স সহ স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছে অবৈতনিক ছুটিতে। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রায় 1 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। গৃহীত এসব কর্মসূচির সুবিধা নিয়ে কর্মীদের বেতন পরিশোধে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের যে বিভিন্ন ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচির অধীনেও কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মেটাতে পারেন। শ্রমিক, কর্মচারী বা অন্যান্য কর্মজীবী মানুষ যাতে কর্মহীন না হয়ে পড়ে, সেজন্য আর্থিক সহায়তার ঘোষণা দেয় সরকার। তবুও চাকরি হারানোর সংখ্যা যেন পিছু ছাড়ছে না বেসরকারি কর্মজীবীদের। তাই সরকার যেমন বেসরকারি প্রতিষ্ঠানের কথা ভাবছেন, তেমনি প্রতিষ্ঠানও যেন এই দুঃসময়ে কর্মীদের ভুলে না যান, সেই প্রত্যাশা মধ্যবিত্ত কর্মজীবীদের। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটির 39তম দিনে এসে মহাসড়ক যেন ফিরেছে আগের রূপে। প্রচুর মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন। কোথাও কোথাও যানজট দেখা গেছে। চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। বদিউল আলম শাওনকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রাইভেট কারে গাদাগাদি করে যাত্রী নিয়ে ঢাকার পথ ধরেছিলেন এই চালক। নারায়ণগঞ্জের মদনপুরে গাড়ি আটকে দেওয়া হয়। চালক ও যাত্রীদের দাবি, জীবিকার তাড়নায় বের হতেই হয়েছে। ভাই গরিব মানুষ কি করে খামু, কাজ করে খাইতে হয়।
নাহলে তো বাদ নেই আমাকে। সরকার তো অনেক টাকা দিতেছে, আমরা তো এখনো পর্যন্ত 1 টাকাও পাই না, কিছু পাই নাই। এখন করোনা হইলেও মরতে হবে, না খাইও মরতে হবে। যাত্রীবাহী বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন চলছে মহাসড়কে। 45 দিন 47 দিন ধরে বসা, ঘরে খাউন নাই। আমি রোডে বেরিয়েছি ইনকাম করতে, কিন্তু এখানে আসছি আমি ধানমন্ডির থেকে। ধানমন্ডি আসার পরের থেকে আমার গাড়িটা পুলিশ আটক করছে। রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশ থাকলেও তৎপরতা নেই আগের মতো। মানুষ সচেতন না হইলে আমরা কিভাবে সচেতন? আমরা প্রতিদিনই বলে যাচ্ছি, কাজ করতেছি, কিন্তু মানুষ তো প্রয়োজনের তাগিদে বের হচ্ছে, নিয়মিতই বের হচ্ছে। হাইওয়ে ও ঢাকা রেঞ্জের পুলিশকে মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেল শুধু মাস্ক পরে। যেটা আমার চোখে দেখতে পাচ্ছেন এটা আমাদের সরকারি সানগ্লাস, আর আমার হাতের যে গ্লাভস দেখতেছেন এগুলো আমাদের আগে কিছু দিয়েছিল সরকারিভাবে, তো ওগুলো ফুরিয়ে গেছে, এটা আমার ব্যক্তিগত কিনা। অদৃশ্য ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার কোনো বিকল্প নেই। দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা ঘর থেকে বেরিয়েছে তারা শুধু নিজেরাই ঝুঁকিতে পড়ছেন না, ঝুঁকিতে ফেলছেন গোটা দেশকেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন জনপদের সময় আরও থাকছে। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় নওগাঁয় তলিয়ে গেছে ক্ষেতের ফসল, গাছের আম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। বেশিরভাগ কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু না থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে। সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রয়োজন যাচাই করে যে কোনোভাবে সরবরাহ বাড়ানো ও মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংকটাপন্ন সিংহভাগ কোভিড রোগীর জন্যই প্রয়োজন অক্সিজেন সুবিধা। তবে শুধু সিলিন্ডার দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কেউ কেউ। অক্সিজেনের ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণ নাই। অথচ কোভিড নির্দিষ্ট অধিকাংশ হাসপাতালেরই নেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। কয়েকটি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে দাবি করলেও তা সাধারণ ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত নয়। ডায়ালাইসিস সেন্টার, এই স্পেশাল সেন্টার সবগুলোতেই কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই, অনলি ওয়ার্ডে। এদিকে শয্যা অনুযায়ী কোনো হাসপাতালেই অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত নয়। 500 শয্যার কুর্মিটোলা হাসপাতালে 450টি, 200 শয্যার কুয়েতমৈত্রী হাসপাতালে 123টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রয়েছে 150টি অক্সিজেন সিলিন্ডার। তবে সবগুলো সচল আছে কিনা সেটি নিশ্চিত হবার আহ্বান বিশেষজ্ঞদের। অকার্যকর বা নষ্ট কোনো সিলিন্ডার থাকে সেগুলো কিভাবে কার্যকর করা যায়, পাইপলাইনে যদি কোনো সিলিন্ডার থেকে থাকে অন্যান্য কাজে ব্যবহার হয় সেগুলোকেও ব্যবহারের আওতায় আনা যায় কিনা সেই কাজগুলো করে ফেলতে হবে। পাশাপাশি সম্ভাব্য রোগীর সংখ্যা বিবেচনায় এনে পর্যাপ্ত অক্সিজেন মজুদের অনুরোধ বিশ্লেষকদের। বর্তমান নিডের চেয়ে আমার 3 গুণ বা 4 গুণ বেশি অক্সিজেন প্রয়োজন হবে আগামী 3 মাসে। এইটার সাপ্লাই আপনাদেরকে নিশ্চিত করতে হবে। অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং সেন্ট্রাল লাইনটা বিবেচনা আনা হচ্ছে। কয়েক জায়গায় আমাদের যেহেতু অনেক জায়গায় আমাদের আছে, যেগুলো নাই সেগুলো আমরা চেষ্টা করছি যাতে করার জন্য। রোগীদের চাপ বাড়লে পরবর্তীতে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা আছে এমন হাসপাতালকে নির্বাচন করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিলেট অঞ্চলে করোনার পরীক্ষার নমুনা সংগ্রহের পর দীর্ঘদিনেও তার ফলাফল না পাওয়ায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পরীক্ষায় শনাক্ত হওয়া অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, একটিমাত্র ল্যাব দিয়ে 4 জেলার বিপুল সংখ্যক নমুনা পরীক্ষা সম্ভব নয়। তবে আশার কথা, শাহজালাল বিশ্ববিদ্যালয় আরেকটি ল্যাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। 7 এপ্রিল থেকে ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তকরণের কাজ শুরু হয়। করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে সিলেট বিভাগের 4 জেলা থেকে অধিক পরিমাণে নমুনা আসতে থাকায় জট লেগে যায় ল্যাবে। এই অবস্থায় পরীক্ষা দ্রুত করতে 24 ও 25 এপ্রিলে সংগ্রহ করা 667টি নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হয়। ওই নমুনার মধ্যে 79টি পজিটিভ জানা গেলেও সোমবার পর্যন্ত তাদের অবস্থান জানা যায়নি। ওনারা পেয়েছেন 79 পজিটিভ। এটা ফোনে উনি আগেই জানাইছেন, আর 2 তারিখে তুমি অনলাইনে একটা চিঠি দিয়ে জানাইছেন এটা পাওয়া গেছে, কিন্তু ওনারা লিখে ওই যে সময় লাগে, ক্লারিক্যাল কাজগুলো সময় লাগে, বায়োগুলো পাঠাচ্ছে।
নমুনার ফলাফল আসতে বিলম্বের ফলে সামাজিক ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে মনে করেন জেলার পুলিশ সুপার। বিলম্ব হলে যেটা হবে, যে সমস্ত মানুষ স্যাম্পলটা দিয়েছেন তারা কিন্তু এলাকাতে হয়তো ঘুরেফেরা করতে পারেন বা উনি ফ্যামিলির সাথেও মিশতে পারেন। যত দ্রুত আমরা রেজাল্টটা পাবো তত দ্রুত আমরা এই সমস্ত পেশেন্টগুলোকে আইসোলেট করতে পারবো এবং কমিউনিটি সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো। এই অবস্থায় সিলেটে আরও একটি ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। শাহজালাল ভার্সিটিতে যে ল্যাবটা তৈরি হবে আমরা আশা করছি ওইখানে আমরা খুব দ্রুত শীঘ্রই আমরা শুরু করে দেব এখানে। এছাড়াও চিন্তা ভাবনা আমাদের চলছে আর কোনো কোথাও করা যায় কিনা। এটা তো একটা যে এখানে করলে আমাদের এই মানে তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেয়ে যাব। সিলেট বিভাগে সোমবার পর্যন্ত 4,635টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 3,249টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সুনামগঞ্জের ঘরে ঘরে এখন চলছে সোনালী ফসল ঘরে তোলা। করোনার কারণে শ্রমিক সংকট আর আগাম বন্যার সংখ্যা কাটিয়ে প্রায় 90% ধান কাটাই শেষ। হাওড়াঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। রিপোর্ট ইকরামুল কবিরের, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এপ্রিলের শেষে উজান থেকে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরের ধান তলিয়ে যেতে পারে এমন পূর্বাভাসে হাওরের কৃষক যখন বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায়, ঠিক তখন এমন সময় সরকার বিভিন্ন জেলাগুলো থেকে হাওরগুলোতে শ্রমিক পাঠানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার উদ্যোগ নেয়। একদিকে ঢল নামেনি, অন্যদিকে সরকারের কার্যকর উদ্যোগে কৃষকের মুখে হাসি ফোটে। গড়ে তোলা আমরা খুব একটা মনের মধ্যে আনন্দ। নেত্রে যে মেশিনগুলো দিচ্ছে ইনফাটাই এইগুলো আমরা বেশি উপকার হয়েছে। মেশিনে একদিনে দেখা যায় যে 6 জন শ্রমিকে সারাদিনে যা ধান কাটতো আধা ঘন্টায় তা কাটতে ফেলাইছে। কৃষি বিভাগ বলছে ইতিমধ্যে প্রায় সব ধান কাটা হয়ে গেছে। হাওড়ে এই পর্যন্ত 90% ধান কর্তন হয়েছে। আর হাওড় অঞ্চলে আমাদের আবাদের পরিমাণ ছিল 2,69,289 হেক্টর। সিলেট অঞ্চলে 18 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। বানের পানি ও শ্রমিক সংকটের কারণে অন্যান্য বছর হাওরবাসীরা নানা সমস্যার মধ্যে পড়লেও এবার কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় ছিলেন হাওরবাসী। সে কারণে তাদের সোনালী ফসল ইতিমধ্যে ঘরে তুলতে শুরু করেছেন। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষি বিপণন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী জানিয়েছেন বাজার সচল রাখতে কাজ করছে সরকার। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে সচিবালয়ে বড় উৎপাদন নিয়ে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তিনি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বড় উৎপাদন বেশি হবে বলে জানান তিনি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ কৃষি বিপণন। কৃষকরা যে পণ্য উৎপাদন করেছে করোনা ভাইরাসের কারণে তাদের পণ্যের দাম পাচ্ছে না। মোকামগুলোতে দাম কম, সবজি এবং অন্যান্য পণ্য আসে ঢাকার বাজারে, সেগুলো যাতে সহজে আসতে পারে এবং বাজারটাকে সচল করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। কৃষি বিপণন অধিদপ্তর সার্বক্ষণিকভাবে যেখানে কৃষি পণ্য বিক্রি হয় পাইকাররা নিয়ে আসে, সেখানের সাথে যোগাযোগ করে এটাকে নির্বিঘ্ন করার জন্য, সহজ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কালবৈশাখী ঝড় ও ঘণ্টাব্যাপী বৃষ্টিতে নওগাঁয় তলিয়ে গেছে পাকা ধানের ক্ষেত। গাছ থেকে ঝরে পড়েছে আম। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও বাগানীরা। এদিকে হিলি ও পঞ্চগড়েও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বিস্তারিত রিপোর্ট। মঙ্গলবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় নওগাঁর আকাশ। মেঘের গর্জনের সাথে প্রচণ্ড ঝড়ে মুহূর্তেই মাঠের পাকা ধান মাটিতে পড়ে যায়। এরপর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় ক্ষেত। ধান কেটে তোলার মুহূর্তে আকস্মিক ঝড়ে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ক্ষেতের ধান সব অনেক হয়ে গেছে, পড়ে গেছে, মাটির সাথে শুধু গেছে। 8 দিনের মধ্যে কাটা হবে। সেই ধানগুলো করে মানে বৃষ্টিতে ডুবে গেছে পানির মধ্যে। অনেক ক্ষতি, প্রচুর ক্ষতি হয়ে গেছে। সে চিন্তাই করি ধান কেমন কে তোলা যাবে, কিভাবে তুলবো, মানুষও পাওয়া যাচ্ছে না। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ ঝড়ে ধানের পাশাপাশি বাগানগুলোতে গাছ থেকে ঝরে পড়ে আম পড়ে গেছে, গাছের ডালপালা ভেঙে গেছে, কতগুলো গাছও ভেঙে পড়েছে, যার কারণে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি এবং আশা করা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে।
এদিকে হিলি ও পঞ্চগড়ের উপর দিয়েও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আবু নোমান, সময় সংবাদ। তাবলিগ জামাতের বেশে থাকা 17 জেএমবি সদস্যকে রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পুলিশ বলছে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে 1 মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়ে তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। করোনা পরিস্থিতিতেও থেমে নেই জঙ্গি তৎপরতা। অনলাইনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টার তথ্য পেয়ে নজরদারি বাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের অপর পাশে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 17 সদস্যকে। কাউন্টার টেরোরিজম বলছে মোশতাক বিন আরমান নামে এক সৌদি প্রবাসীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই গ্রেফতারকৃতরা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন। তার এই ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন বাংলাদেশি যুবক যারা ওমরার নামে এর ভিতরে একটা বিশ্ববিদ্যালয়ে, একটা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়েরও 3 জন স্টুডেন্ট, তারা ওমরা করতে গিয়ে তারা ফেরত আসেনি। সে তাদেরও খোঁজ নিয়ে জানা গেছে তারাও মোশতাক মোহাম্মদ আরমান খানের যোগদান করেছে। কাউন্টার টেরোরিজম বলছে মার্চের মাঝামাঝি সময়ে তারা বাড়ি ছাড়েন। উদ্দেশ্য ছিল সাতক্ষীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কাশ্মীর হয়ে সৌদি আরবে পৌঁছাবেন তারা ওই সীমান্ত অঞ্চলগুলোতে গত 40 দিন ধরে অপেক্ষা করে। পরবর্তীতে জানা যায় যে মোশতাক মোহাম্মদ আরমান খানের সাথে যোগাযোগের পর সে পরামর্শ দেয় যে তাদেরকে যশোর বা সাতক্ষীরা সীমান্ত না হয়ে তাদেরকে সিলেট সীমান্ত হয়ে ইন্ডিয়ায় পৌঁছাইলে তাদের যাত্রার সুবিধা হবে। তো এই ধারণা থেকে তারা মূলত সিলেটে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্নভাবে ঢাকায় এসে উপস্থিত হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে 2,34,000 টাকা এবং 922 মার্কিন ডলার জব্দ করা হয়েছে বলে জানায় কাউন্টার টেরোরিজম। তাদের বিরুদ্ধে রমনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র 100 গজ দূর থেকে লকডাউন ভেঙে রাতের আধারে বাস ভর্তি যাত্রী নিয়ে আসছেন ঢাকায়। পরিবহন শ্রমিকদের দাবি, থানা ও কৃষি বিভাগের অনুমতি নিয়েই বাস যোগে ধান কাটা শ্রমিকদের পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে কিছুই জানা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রিপন আকন্দকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সারাদিন নিস্তব্ধ বাস টার্মিনালে সন্ধ্যার পর হঠাৎ হইচই। আল মদিনা পরিবহনের বাসকে ঘিরে যাত্রীদের ভিড়। ভেতরে গাদাগাদি করে বসে আছে নানা বয়সী নারী পুরুষ। 250 টাকার জায়গায় গাইবান্ধা থেকে ঢাকার ভাড়া নেওয়া হচ্ছে 1100 টাকা। কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে খেই হারিয়ে ফেলেন যাত্রীদের অনেকে। যাচ্ছি তো ঢাকায়। কেন? কাজে যাচ্ছি। ঠিক আছে, আমি যেটা করি সেটাই করবো আর কি। আমি ঢাকায় গাড়ি চালাই। ধান কাটার অনেক কাজ করার জন্য যাচ্ছি। পাশে আমার ওয়াইফ যাচ্ছে যে ক্ষেতে কথা বলার জন্য এবং রান্না বান্না করার জন্য। শাহপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যানের মাধ্যমে ধান কাটার জন্য যাচ্ছি। এই সুপারভাইজারের দাবি, পুলিশ ও কৃষি বিভাগের অনুমতি নিয়েই ধান কাটা শ্রমিক হিসেবে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। থানার অনুমতি আছে আর কৃষি অফিসারের অনুমতি আছে, চেয়ারম্যানের অনুমতি আছে। তবে কৃষি বিভাগ বলছে ধান কাটা শ্রমিক পাঠানোর ব্যাপারে কিছুই জানে না তারা। আর জেলা পুলিশের প্রধান বলছেন পরিচয় গোপন করে যাত্রী পরিবহনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিভাবে যাচ্ছে, কারা পাঠাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। এটা হয়তো কেউ অন্য উদ্দেশ্য হতে পারে, কিন্তু আমরা কিন্তু আর কৃষি শ্রমিক আপাতত পাঠাচ্ছি না। যারা গার্মেন্টস শ্রমিক ছিল তারা যে কোনো উপায়ে ঢাকা যাওয়ার চেষ্টা করেছে। যখনই আমরা কমপ্লেন পেয়েছি সাথে সাথে পুলিশ গিয়েছে এবং তাদের যে বাসগুলো ছিল বাসগুলোকে আটক করেছে, এমনকি যাত্রী নামিয়ে দিয়েছে এবং বাসগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় কৃষি বিভাগ দিনের বেলা ঘটা করে বিভিন্ন জেলায় প্রায় 4,500 শ্রমিক পাঠালেও রাতে কোনো শ্রমিক পাঠায়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনা সতর্কতা উপেক্ষা করেই নৌ রুটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া রুটে সকাল থেকে ভিড় চোখে পড়েছে। গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় 17টি ফেরির মধ্যে মাত্র 4টি চলাচল করছে। সেগুলোতেই যেভাবে পারে নদী পার হচ্ছেন। পোশাক কারখানা সহ বেশ কিছু কলকারখানা সীমিত আকারে খুলে দেওয়ার পর থেকেই রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে পথে। তবে এখন ঘরমুখী মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে। যাত্রীরা বলছেন ঈদ সামনে রেখে অতিরিক্ত চাপ এড়াতে আগেভাগেই বাড়িতে যাচ্ছেন তারা। চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। প্রতিটি টহল ইউনিট নিজ নিজ এলাকায় দৈনিক শতাধিক পরিবারকে 15 দিনের খাদ্য সহায়তা দিচ্ছে। আর এ ত্রাণের ব্যবস্থা তারা করছেন নিজেদের রেশন বাঁচিয়ে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মঙ্গলবার সকালে নগরীর মোহরার কাপ্তা রাস্তার মাথা এলাকায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনীর একটি দল। ৪৪ শোট মিসাইল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ এই ত্রাণ সহায়তা তদারকি করছেন। এভাবে নিজ নিজ টহল এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী। সেনা সদস্যদের রেশনের একটি অংশ আমাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় এবং দুস্থ পরিবারের মধ্যে আমরা এই বিতরণ কার্যক্রম শুরু করি। আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রমটা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় এলাকা ভিত্তিতে এক একদিন এক এক এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে। ত্রাণ সহযোগিতা দেওয়ার পাশাপাশি দিনভর সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিত কাজ করতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে রয়েছে সেনা সদস্যদের অবস্থান। নগরীর অন্যতম বৃহৎ মোহরা কালুরঘাট এলাকার এই জংশনে কয়েক মিনিট আগে ছিল কয়েক হাজার রিক্সা, ছিল অন্যান্য যানবাহন এবং উৎসুক মানুষের ভিড়। কিন্তু সেনাবাহিনীর এই টহল টিমকে দেখে সবকিছুই সরে গেছে। অর্থাৎ সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী যে কাজ করছে, সাধারণ মানুষ বলছে সেনাবাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে। এক রিক্সা যাতে দুজন না উঠে, অথবা অনেক বাস অথবা সিএনজি অথবা রিক্সা যাতে এক জায়গায় না থাকে, এবং মানুষের যাতে জটলা যাতে না বাঁধে, এবং একসাথে যেন অনেক লোকের সমাগম না হয়, আমরা ওই বিষয়টা সবসময় খেয়াল রাখছি। গত ২৮শে মার্চ থেকে সেনাবাহিনীর ২০টি টহল টিম জেলা এবং নগরীতে ২ শিফটে কাজ করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় কিশোরগঞ্জে আটকা পড়েছে স্থানীয়ভাবে তৈরি শত শত বাল্কহেড। হাওড় এলাকার উপজেলা বাজিতপুরে ঘোড়াউত্রা নদীতে আটকে আছে এসব নৌযান। এতে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে দুঃসহ দিন কাটছে জলযানের মাঝি মাল্লা সহ শ্রমিকদের। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী নৌযান চলাচল বন্ধের কারণে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলিঘাটে স্থির হয়ে দাঁড়িয়ে শত শত বাল্কহেড। কোনোটি মালামাল ভর্তি, আবার কোনোটি খালি। প্রতিদিন পাথর, কয়লা, বালুসহ অন্যান্য মালামাল বোঝাই বাল্কহেডগুলো যাতায়াত করে সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে। কাজ না থাকায় কষ্টে দিন কাটছে এর সাথে জড়িত শ্রমিকদের। এই নৌকা প্রায় আজকে ১.৫ মাস যাবত এখানে আটকা। আমরা অনাহারে দিন কাটাতেছি, আমাদের কেউ কোনো খোঁজ খবর নেয় না। মালিকদের কাছে আমরা কোনো কিছু চাইলে তারা বলতেছে যে নৌকা যদি না চলে তা আমরা তোমাদের কোথা থেকে দেব। আমরা কোনো সাহায্য হয়তো পাই না। নৌ পরিবহন শ্রমিকরা জানান, গত ২৫ মার্চ থেকে নৌপথে আটকে থাকায় অভাব অনটনে দিন কাটছে তাদের, মিলছে না খাবারও। নৌকাগুলো বন্ধ হওয়ার কারণে হাজার হাজার শ্রমিক এরা কোনো খাদ্য সহায়তা পাইতেছে না। আমি সরকারের কাছে দাবি জানাই ওরা যাতে খাদ্য সহায়তা পায়। এদিকে হাওড়ে আটকে পড়া মাঝি মাল্লাদের সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ঘাটের যারা নৌ শ্রমিক আছে আমরা তাদেরকে তালিকাভুক্তি করছি এবং পর্যায়ক্রমে তাদেরকে মানবিক সহায়তার আওতায় নিয়ে আসছি, এবং আমরা আশা করছি যে প্রত্যেক নৌ শ্রমিকই আমাদের মানবিক সহায়তার আওতায় আসবে। বাজিতপুর চামড়া বন্দর থেকে আটকে পড়া ৮০০ বাল্কহেড মাঝিমাল্লা সহ শ্রমিক রয়েছেন প্রায় ৪,০০০। সময় সংবাদ, কিশোরগঞ্জ। করোনা সংকটে নিত্যপণ্য কিনতে বিপাকে পড়া মধ্যবিত্ত নিম্নবিত্তের কথা বিবেচনা করে তেল, চিনি ও ডালের দাম কমিয়েছে সিটি গ্রুপ। সয়াবিন তেল, সরিষার তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়ে বলা হয়, ভোজ্য তেল প্রতি লিটার ৫ টাকা এবং চিনি দাম কেজিতে ৩ টাকা কম এখন থেকেই কার্যকর হবে। এছাড়া প্রকারভেদে ডাল ৫ থেকে ১০ টাকা কমানো হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। অফিস, আদালত, দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। স্থবির যোগাযোগ ব্যবস্থা। এমন অবস্থায় কাজ না থাকায় সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দামের সঙ্গে অনেকেই সমন্বয় করতে পারছেন না। মধ্যবিত্ত নিম্নবিত্তের মাঝে স্বস্তি ফেরাতে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা ও চিনির দাম কেজি প্রতি ৩ টাকা কমিয়ে নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। দাম কমানোর ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। সিটি গ্রুপ শুধু ব্যবসা করে না, জনগণকে সাথে নিয়েই ব্যবসা করে। জনগণের প্রতি দরদ, ভালোবাসা গ্রুপটার আছে। সেই কমিটমেন্টের জায়গা থেকে একটা মেসেজ দেয় যে না, আমরা আছি আপনাদের সাথে, শুধু ভালো সময় না, খারাপ সময় আছি। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১১০ টাকা থেকে কমিয়ে ১০৫ টাকা, ২ লিটারের বোতলের দাম ২১৮ টাকা থেকে কমিয়ে ২০৮ টাকা এবং ৫ লিটারের বোতল ৫৩০ টাকা থেকে কমিয়ে ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তীর প্রতি প্যাকেট চিনির মূল্য ৭২ টাকা থেকে কমিয়ে ৬৯ টাকা নির্ধারণ করেছে সিটি গ্রুপ। এরকম একটা দুঃসময়ে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার ফজলুর রহমান, উনি স্বতঃপ্রণোদিত হয়ে
সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণের কথা চিন্তা করে নিজে ব্যক্তিগতভাবে ক্ষতি স্বীকার করে এই প্রাইস কাটটা করে দিয়েছেন। সোমবার থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। করোনার হটস্পট নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে পুলিশ বিভাগের সহায়তা ও সর্বোচ্চ প্রচেষ্টায় আক্রান্তদের কেউ কেউ সুস্থ হয়ে ওঠায় সাহস পাচ্ছেন অন্য সদস্যরা। এমনই একজন সোনারগাঁও থানার কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তাদের। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা বিস্তারের পর থেকেই অন্য পুলিশ সদস্যদের মতোই নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা। গত 5 এপ্রিল তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নেওয়া হয় আইসোলেশনে। 14 এপ্রিল নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। 19 এপ্রিল প্রিয়াঙ্কাকে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয় টানা কয়েকদিন। হাসপাতালে ভর্তির দিন থেকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সার্বক্ষণিক খোঁজ খবর নেন, সেই সঙ্গে নেন পরিবারের দায়িত্ব। অবশেষে সোমবার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে প্রিয়াঙ্কাকে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়। শীর্ষ কর্মকর্তাদের তদারকি আর সুচিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় বাহিনীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই প্রিয়াঙ্কার। এতটাই শান্তি পাইছি যে আসলে আমাকে দেখার মতো, আমার ফ্যামিলিকে দেখার মতো আসলে আমার ডিপার্টমেন্ট আছে। আমি এতে অনেক প্রাউড ফিল করি। আমাদের পুলিশ ভাই যারা আছে এবং জনসাধারণ, তারা কেউই ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। প্রিয়াঙ্কার করোনা জয়ের গল্পে অনেকটাই সাহস পাচ্ছেন জেলা পুলিশের অন্য সদস্যরাও। ওনার মনোবল দেখে আমার মনে হয়েছে যে আমরা পুলিশ সদস্য যারা আছি আমরা অনেক গর্বিত। আমাদের স্যার অনেক কেয়ার করছে আমাদের জন্য, আর ওনার মনোবল দেখে আমরা নিজেরাও অনেক মনোবল হাই হয়েছে। আমাদের মনোবল আরো বৃদ্ধি পেয়েছে করোনা মোকাবেলা করার জন্য। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থ কামনা করেন জেলা পুলিশের এই কর্মকর্তা। আমরা যেভাবে নার্সিং পাচ্ছি আমাদের ডিএজি মহোদয় এবং এসপি মহোদয়ের তত্ত্বাবধানে, আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেক পুলিশ সদস্য খুব সুস্থভাবে এবং ভালোভাবে ফিরে আসবে এবং ভালো থাকবে। নারায়ণগঞ্জে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 1050 জনের বেশি। তাদের মধ্যে পুলিশ ও র্যাবের শতাধিক সদস্য রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কোথাও চিকিৎসা না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তান প্রসবের ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সকালে প্রসূতি শিমুলী রানীর বাড়িতে যান জেলা প্রশাসক SM মোস্তফা কামাল। এ সময় ওই পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী তুলে দেন। নবজাতক ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার ক্রয়ে বিভাগীয় কমিশনারের অর্থ সহায়তা বিতরণ করা হয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। এদিকে সদর হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডাক্তার এহসান আরা অ্যানিকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কোথাও ভর্তি না নেয় অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তান প্রসব করেন এক গৃহবধূ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। একদিনে রেকর্ড 786 জনের দেহে করোনা শনাক্ত। একজনের মৃত্যুতে মোট মৃত 183 জন, সুস্থ 193। জীবন জীবিকার সঙ্গে সমন্বয় করতেই হবে বললেন মন্ত্রী। করোনার কারণে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে অনেক প্রতিষ্ঠান। মধ্যবিত্তের অর্থকষ্ট চরমে। স্যালারি ওইভাবে আমরা আসলে পাই নাই, খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। বেশিরভাগ কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় ভোগান্তি। পর্যাপ্ত ব্যবস্থা থাকার দাবি কর্তৃপক্ষের, মজুদের পরামর্শ বিশেষজ্ঞের। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের প্রায় 90% ধান কাটা শেষ, চলছে মাড়াই ও ঘরে তোলার কাজ। কৃষি বাজার চালু রাখতে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রী। এবং তাবলিগ জামাতের বেশে থাকা 17 জঙ্গি রাজধানী থেকে গ্রেফতার। সৌদি আরব যাওয়ার জন্য 1 মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়েন তারা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।